সবাইকে আবারও স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকে রাষ্ট্রবিজ্ঞানের আমরা তৃতীয় সেমিস্টারের বোর্ড থেকে একটি মাত্র মডেল সেট দেওয়া রয়েছে। সেই মডেল সেটটা দেখব, কি কি প্রশ্ন রয়েছে, কেমন ধরনের প্রশ্ন রয়েছে এবং সেগুলো আমরা কিভাবে সলভ করব। ঠিক আছে, দেখো 40 মার্কের প্রশ্ন, কি টাইপের ঠিক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আশা করছি বেশিরভাগ প্রশ্নই এই ধরনের হবে। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার ছিল, এটা কি ছিল? অপশান এ প্রত্যক্ষ সামরিক সংঘর্ষ, অপশান বি অর্থনৈতিক যুদ্ধ, অপশান সি মতাদর্শগত যুদ্ধ, অপশান ডি সাংস্কৃতিক প্রতিযোগিতা। উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে অপশান সি মতাদর্শগত যুদ্ধ। ঠিক আছে, মতাদর্শগত যুদ্ধ, অপশান সি সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ, ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে কবে? সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, অপশানগুলো আর বলছি না, নাহলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 1991 সালে ঠান্ডা লড়াইয়ের বা ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিপর্যয়ের কারণে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। আচ্ছা, কিসের ফলে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে? উত্তর হয়ে যাবে অপশান বি সোভিয়েত ইউনিয়নের পতন। ঠিক আছে, নেক্সট। এবার দেখো 4 নম্বর প্রশ্ন রয়েছে, কালাম ম্যাচিং একটা, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলছে। মার্শাল পরিকল্পনা, এটা ছিল মার্কিন একটা সাহায্য অর্থনৈতিক সাহায্য। ঠিক আছে, বার্লিন প্রাচীর, সেটা তৈরি করা হয় 1961 সালে। ন্যাটো পশ্চিমা রাষ্ট্রগুলির সামরিক জোট। কোরিয়া যুদ্ধ 1950 সালে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর সাথে 3 হবে। আচ্ছা, এর সাথে 3 একটা অপশানে রয়েছে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। ওকে, নেক্সট। 5 নম্বর প্রশ্ন, দেখো, নিচের বক্তব্যটির কারণগুলির মধ্যে কোনটি সত্য বা মিথ্যা তা ঠিক দাও, মানে যাচাই করো বলছে। এই ধরনের প্রশ্ন থাকতে পারে। বক্তব্য কি? বার্লিন প্রাচীরের পতনের মধ্য দিয়ে ঠান্ডা যুদ্ধের উত্তেজনার অবসান হয়, এটা হচ্ছে বক্তব্য। কারণ কি কি বলছে? 1 নম্বর কারণ রয়েছে এখানে, যে এই প্রাচীর পূর্ব এবং পশ্চিম জার্মানিকে পৃথক করে, অবশ্যই পৃথক করে, তার মানে এটা সত্য। 2 নম্বর বলছে 1989 সালে বার্লিন প্রাচীরের পতন হয়, এটাও সত্য, হ্যাঁ হয়। 3 নম্বর বলছে ন্যাটো দ্বারা বার্লিন প্রাচীর গঠিত হয়, এটা মিথ্যা, ন্যাটো দ্বারা বার্লিন প্রাচীর গঠিত হয়নি। 4 নম্বর বলছে বার্লিন প্রাচীরের অবসানের ফলে জার্মানির পুনরায় একত্রকরণ বা একত্রিত হওয়া সম্ভব হয়, এটাও সত্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 3 মিথ্যা, 1, 2, 4 সঠিক, অর্থাৎ অপশান ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর। এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় অবশ্যই তোমরা পেয়ে যাবেই। 6 নম্বর প্রশ্ন, দেখো, মত ও যুক্তি। মত বা এ কি রয়েছে? দ্বিমেরুকেন্দ্রিকতা বলতে বৃহৎ দুই শক্তির বিশ্ব রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠাকে বোঝায়। হ্যাঁ, অবশ্যই বোঝায়, কারণ ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের মধ্যে দ্বিমেরুকেন্দ্রিকতা বিদ্যমান ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বলছে, এটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে। কাজে এটার উত্তর হবে কি? এ সত্য আর মিথ্যা, অপশান ডি। ঠিক আছে, এইভাবে উত্তর করবে। নেক্সট, 7 নম্বর প্রশ্ন রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ রয়েছে কি? নির্জোট আন্দোলন, এটা কি? নির্জোট আন্দোলন হচ্ছে 4-এর সাথে হবে। ঠান্ডা যুদ্ধের সময় গঠিত হয়েছিল মূলত দুটি বৃহৎ শক্তির কোনো পক্ষে যোগদান না করে নিরপেক্ষভাবে থাকার জন্য। ওয়ারশো চুক্তি, এটা হচ্ছে পূর্ব দিকের সামরিক জোট। গ্লাসনোস্ট গর্বাচেভের স্বচ্ছতার নীতি। বিশ্বব্যাংক উন্নয়নশীল রাষ্ট্রগুলোর অর্থনৈতিক সাহায্যদানের জন্য গঠিত। তাহলে এটাতে 1-এর সাথে 4 হচ্ছে, কোথায় আছে আমরা দেখি। 1-এর সাথে 4 রয়েছে, এর সাথে 4 রয়েছে শুধুমাত্র সি নম্বর অপশানে। কাজেই 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। ঠিক আছে, এরকমভাবে করবে তোমরা। আচ্ছা, দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন রয়েছে মত ও যুক্তি আবারও।
মত এ, জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম পশ্চিমী গণতন্ত্রের সঙ্গে জোট গঠন করে উঠেছিল, কারণ আর জোট নিরপেক্ষ দেশগুলি কোনো বৃহৎ শক্তিবর্গের সঙ্গে জোট গঠন করেনি। বলছে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম পশ্চিমী গণতন্ত্রের সঙ্গে জোট গঠন করে উঠেছিল, এটা অবশ্যই না, তাহলে এ ভুল। জোট নিরপেক্ষ দেশগুলো বৃহৎ কোনো তাতে যোগদান করেনি, এটা সত্য। তাহলে এখানে আর সঠিক, কিন্তু এ ভুল। দেখে নিই, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1945 সালের 24শে অক্টোবর, অর্থাৎ অপশান সি। 10 নম্বর প্রশ্ন রয়েছে, সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বা প্রতিনিধি সভা কে বলেছেন? সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা কে বলেছেন? বিশ্ববিবেকের কণ্ঠস্বর তো অস্টিন বলেছেন, এটা হবে গেটেল বিশ্বের নাগরিক সভা বলেছেন, অপশান বি। কেমন? নেক্সট দেখো, এবার 11 নম্বর প্রশ্ন কি রয়েছে, আবারও একটা কলাম ম্যাচিং রয়েছে, স্তম্ভ মেলানো। রাষ্ট্রসংঘের বা জাতিপুঞ্জের সনদ কি হয়? এটা 1945 সালে স্বাক্ষরিত হয়। ইউনিসেফ, ইউনিসেফ মানে শিশুদের, তাহলে শিশুদের ক্ষেত্রে সুরক্ষা। তারপরে রয়েছে হু, হু মানে স্বাস্থ্য, বিশ্বের স্বাস্থ্য রক্ষা। ইউনেস্কো হচ্ছে শিক্ষা সংস্কৃতি, শিক্ষা বিজ্ঞান ইত্যাদি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখছি একের সাথে মিলছে 3, কোনটা আছে দেখব, অপশান এতে রয়েছে, কাজেই সঠিক উত্তর হবে অপশান এ। 12 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, মত ও যুক্তি। আবারও, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ ভেটো ক্ষমতা প্রয়োগ করে। হ্যাঁ, অবশ্যই করে, তাহলে এটা সত্য। যুক্তি কি বলছে, দেখো, যুক্তি আর এই ক্ষমতা যে কোনো সিদ্ধান্তকে খারিজ করার কর্তৃত্ব দেয়। হ্যাঁ, এটাও সত্য। তাহলে এটাতে সঠিক উত্তর হবে অপশান সি, এ আর উভয় সঠিক, আর হলো এর যথার্থ ব্যাখ্যা। কেমন? এবার 13 নম্বর প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ, আন্তর্জাতিক বিচার আদালত বা বিচারালয় ড্যাশ বিচারপতি নিয়ে গঠিত। সঠিক উত্তর হবে 15 জন বিচারপতি নিয়ে গঠিত। 14 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত বক্তব্যটির কারণগুলির মধ্যে কোনগুলো সত্য এবং মিথ্যা তা নির্ণয় করো। কারণ বক্তব্য কি বলছে, দেখো, রাষ্ট্রসংঘের বা ইউএনএ নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করে, এমন হ্যাঁ অবশ্যই করে এটা। কারণ কি কি বলছে, এর সদস্য সংখ্যা 10, যার মধ্যে স্থায়ী 5, এটা ভুল। 15 জনের মধ্যে স্থায়ী 5 এবং 10 জন অস্থায়ী। স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে, ঠিক। তারপরে রয়েছে, সকল সদস্য রাষ্ট্রের সম্মিলিত ভেটোর মাধ্যমে সিদ্ধান্ত হয়। বলছে সকল সদস্য রাষ্ট্রের সম্মিলিত ভেটোর মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়, এখানে বলছে, এটা ভুল হবে না। আর 4 নম্বর রয়েছে, পরিষদ অর্থনৈতিক, সামরিক এবং অন্যান্য ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, অর্থাৎ এটার সঠিক উত্তর হয়ে যাবে 1 এবং 3 সঠিক, 1 এবং 3 মিথ্যা, আর 2 এবং 4 সঠিক, অপশান সি। কেমন? ওকে, এবার দেখো 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘের বা ইউএনএর সনদের চূড়ান্ত রূপায়ণ হয় কোন সম্মেলনের মধ্য দিয়ে? চূড়ান্ত এটা হয়, রূপদান আমরা দেখতে পাই, এটা সঠিক উত্তর হবে সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, মত ও যুক্তি। আবারও দেখতে পাচ্ছ কতটা কঠিন প্রশ্ন হতে চলেছে এরকম যদি হয়, কাজে একটু ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আর যে কোনো ধরনের সাহায্যের জন্য আমার ডেসক্রিপশন বক্সে দেখো তোমাদের ভিডিওর, এখানে তুমি যাবতীয় ডিটেলস, আমাদের অ্যাপের লিঙ্ক, সেখানে আমি কোশ্চেন দিয়ে রাখবো। এর পাশাপাশি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে থাকবে। আমি নাম্বারটা বলে দিই, তাও দেখো লিখে নিতে পারো, 7679955216। ঠিক আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার, তোমরা যে কোনো অসুবিধা যদি হয় আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, সমস্যা নেই। ওকে, নেক্সট দেখো, মত এ, সাধারণ সভার প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি করে ভোট আছে, অবশ্যই আছে। যুক্তি, সাধারণ সভার
ভোটদান শক্তিশালী রাষ্ট্রগুলো কর্তৃক সুনিশ্চিত করে। এটার সঠিক উত্তর হয়ে যাবে কি? অবশ্যই অপশান এ, এই সঠিক কিন্তু আর মিথ্যা। ঠিক আছে, নেক্সট 17 নম্বর প্রশ্ন। ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলানো রয়েছে। 17 নম্বর প্রশ্নে স্তম্ভ মেলানো আবার এখানে রয়েছে দেখো অপ্রথাগত নিরাপত্তা। এটা কী হবে অপ্রথাগত নিরাপত্তার সঙ্গে? যে মানে নন ট্র্যাডিশনাল, যেটা সঠিক উত্তর হয়ে যাবে এটার সঙ্গে অপ্রথাগত নিরাপত্তা হচ্ছে সন্ত্রাসবাদ। প্রথাগত নিরাপত্তা সামরিক ক্ষমতা, সাইবার নিরাপত্তা বৈদ্যুতিন তথ্যের সংরক্ষণ, অপ্রতুল আয় এবং সম্পদ দারিদ্রতা। অর্থাৎ একের সাথে 3 কোনটা আছে দেখব। একটা অপশানে রয়েছে অপশান এ, সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর, আবারও মত ও যুক্তি। মত মানে যুক্তি বলছে কি? নিরাপত্তাহীনতা বলতে সেই সমস্ত চূড়ান্ত বিপজ্জনক ভীতিকে বোঝায় যা ব্যক্তিগত এবং জাতীয় মূল্যবোধকে আঘাত করে। নিরাপত্তাহীনতা, হ্যাঁ অবশ্যই। কারণ হিসাবে বলছে পরিবেশ দূষণের কারণে আমাদের জীবন নিরাপত্তা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে এবং আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। এটার আমরা সঠিক উত্তর করব উভয় মত সত্য। মত এবং যুক্তি উভয়ই সত্য, কিন্তু যুক্তি মতকে সঠিকভাবে প্রতিষ্ঠা করে না। নেক্সট 19 নম্বর, শূন্যস্থান পূরণ। ড্যাশ বলতে বোঝায় সেই রূপ ভীতিমূলক কার্যাবলীকে যা জনগণ বা গোষ্ঠীর ভেতর আতঙ্ক সৃষ্টি করে। এই কাজের মূল লক্ষ্য হলো রাজনৈতিক, ধর্মীয় অথবা অন্যান্য উদ্দেশ্য পূরণ করা। সঠিক উত্তর হয়ে যাবে সন্ত্রাসবাদ, অপশান বি। 20 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, ঘটনা অনুযায়ী সাজাও। সাজাতে বলছে এখানে শিশুদের অধিকার সংক্রান্ত সম্মেলন, আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র। এটা ফার্স্ট হয় 1948 সালে। কাজে এটা কোথায় আছে দেখো, তাহলে তো উত্তর হয়ে যাবে। বি আগে হবে। বি 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 আগে কোথায় আছে? বি বি বি, হ্যাঁ বি একটাতে আছে আগে, বি নম্বর অপশানে। কাজে বি নম্বর অপশান হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, বি। এখানে তাহলে প্রথমে হবে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র, তারপর হবে উদ্বাস্তুদের মর্যাদা সংক্রান্ত কনভেনশন, তারপরে হবে শিশুদের অধিকার সংক্রান্ত কনভেনশন, এবং লাস্ট 2000 সালে হয় রাষ্ট্রসংঘের মিলেনিয়াম ঘোষণাপত্র। নেক্সট 21 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণাতে বিস্তৃত হয়েছে ড্যাশ অবধি। এখানে দেখো সবগুলোই আসে মোটামুটি, বর্তমান, অর্থনৈতিক, সাইবার, পরিবেশ সবগুলোই আসে সামরিক বাদ দিয়ে। তবে এখানে আমরা উত্তর করব সামরিক পরিবেশগত নিরাপত্তা। ঠিক আছে, অপশান সি। 22 নম্বর প্রশ্ন, ক্ষেত্রভিত্তিক সমীক্ষা। অর্থাৎ এটা পড়তে হবে, তোমাকে পড়ে উত্তর করতে হবে। কি বলছে পড়ে নি চলো। অপ্রথাগত নিরাপত্তা বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলির সামনে এক ভয়াবহ চ্যালেঞ্জ উপস্থিত করেছে। এরূপ নিরাপত্তার মধ্যে মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্রতা প্রভৃতি বিষয়গুলির অভ্যন্তরীণ বাহ্যিক নিরাপত্তাকে বিঘ্নিত করছে। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য রাষ্ট্রকে কেবলমাত্র সামরিক শক্তির ওপর নির্ভরশীল হলেই চলবে না। এক্ষেত্রে প্রয়োজন অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক কৌশলের মিলিত প্রয়াস। এবার এখানে তোমাকে প্রশ্ন দিচ্ছে যে অপ্রথাগত নিরাপত্তাহীনতা মোকাবেলার জন্য রাষ্ট্রের কি করা দরকার, কি করা প্রয়োজন? কি হবে? উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ আংশিকভাবে সামরিক শক্তি সঙ্গে বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক কৌশলের ওপর নির্ভর করা। দেখো এর মধ্যে উত্তর রয়েছে প্রশ্নের মধ্যে, এইভাবে উত্তরগুলো করবে। ঠিক আছে, থাকবে একটা প্রশ্ন, এর আগের বারও ছিল। 23 নম্বর প্রশ্ন রয়েছে সত্য মিথ্যা যাচাই করো বা সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে এ মহামারী মানব নিরাপত্তার উপর প্রভাব ফেলে। মহামারী মানব নিরাপত্তার অবশ্যই প্রভাব ফেলে। বি মহামারীকে অপ্রথাগত নিরাপত্তা বলা যায়, অবশ্যই বলা যায়। মহামারী প্রায়শই অভিবাসনকে ত্বরান্বিত করে। আর রয়েছে মহামারী মোকাবেলা করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এটা প্রয়োজন। তাহলে এ বি ডি কোথায় দেখো সঠিক লেখা আছে? এ বি ডি সঠিক, এ বি ডি সঠিক, সি মিথ্যা। অপশান এ হচ্ছে সঠিক উত্তর, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট, এবার দেখো
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, অর্থাৎ এর সঙ্গে বি স্তম্ভ, এটা আমরা দেখব এবার। রাজ্য পুনর্গঠন আইন, রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1956 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালে। অন্ধ্রপ্রদেশ গঠন 1953 সালে। পট্টিবি সীতারামায় বিজয়ারা সত্যাগ্রহ। আচ্ছা যাই হোক, দেখো উত্তরটা কি হবে। উত্তর হবে একের সাথে এখানে 2 মিলছে, কোথায় আছে? একের সাথে 2, অর্থাৎ এখানে এর সাথে 2 মিলছে, অপশান সি নম্বরে রয়েছে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 25 নম্বর প্রশ্ন, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কতজন শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল? উত্তর হবে প্রায় 1 কোটি, মানে 10 মিলিয়ন, অপশান বি। 26 নম্বর প্রশ্ন, 1972 সালে মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, মেঘালয় রাজ্যটা অন্তর্ভুক্ত ছিল কোন রাজ্যের? সঠিক উত্তর হবে আসামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল 1972 সালের আগে, ঠিক আছে। নেক্সট, এবার 27 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো সত্য মিথ্যা যাচাই করা, আবারও একই রকম। দেখো বেশিরভাগ প্রশ্নই কিন্তু এখানে বিবৃতি হোক, সত্য মিথ্যা হোক বা কলাম ম্যাচিং এরকম রয়েছে। কি রয়েছে? 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন আঞ্চলিক এবং জাতীয় ঐক্য বজায় রাখতে সহযোগিতা করেছিল বা সহায়তা করেছিল। এখানে এবার 1 2 3 4 করে দিচ্ছে, আমাদেরকে এগুলো এবার দেখতে হবে। তো দেখো 1956 সালে 1 নভেম্বর এই আইন কার্যকর হয়। হ্যাঁ। রাজ্য পুনর্গঠন আইন বিষয়ে ফজল আলী কমিশন সুপারিশ করে, ঠিক। ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক। রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তি হলো ভাষাগত পরিচয়, ঠিক আছে, ভাষাগত পরিচয় বলছে। আচ্ছা এটাতে এবার সঠিক উত্তর কি হবে দেখে নিন। আচ্ছা যাই হোক, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, 3 নম্বরটা ভুল হবে। হ্যাঁ, এটা অন্ধ্রপ্রদেশ হবে, ভাষার ভিত্তিতে প্রথম সৃষ্ট রাজ্য হবে অন্ধ্রপ্রদেশ। কাজেই 3 বাদ দিয়ে বাকিগুলো ঠিক, অপশান এ আছে উত্তর, অপশান এ। 1 2 4 সঠিক, 3 মিথ্যা, ঠিক আছে। নেক্সট, ওকে, দেখো 28 নম্বর এবং মত এবং যুক্তি রয়েছে, আবার একটি প্রশ্ন, মত যুক্তি। মত এ, 1947 সালে ভারত বিভাজিত হয় কারণ বিভাজনের ফলে ভারতে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়, যুক্তি হিসাবে দিচ্ছে। তাহলে এখানে কি কি হবে? হ্যাঁ অবশ্যই এটা সঠিক হবে। এ, মত ও যুক্তি উভয় সত্য এবং সঠিক ব্যাখ্যা প্রদান করে, অপশান এ। নেক্সট, 29 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা যাচাই, আবারও দেখো এরকম প্রশ্নই দিচ্ছে বেশিরভাগ, কাজে কতটা ডিপলি পড়তে হবে একটু ভেবে দেখো, এখন আর সময় নেই, 22 দিন আছে আর। 1 রয়েছে কি, জাতীয় দলগুলি আঞ্চলিক বিষয়কে অবহেলা করে, জাতীয় দলগুলি আঞ্চলিক বিষয়কে অবহেলা করে। 2 রয়েছে, তারা সমস্ত রাজ্যের নির্বাচনে কর্তৃত্ব করে। 3 রয়েছে, অন্তত 6% ভোট অর্জন করতে হয় 2 বা তার বেশি রাজ্যে। আর 4 রয়েছে, লোকসভার নির্বাচনে কমপক্ষে 3টি রাজ্যের 2টি আসনে বিজয়ী হতে হয়, 2% আসনে বিজয়ী হতে হয়। এবার এটার মধ্যে কি হবে? তো সঠিক উত্তর কি হবে? 2 এবং 3 একদম ধরো কনফার্ম, তাহলে 2 3 সত্য কোথায় আছে আমাদেরকে দেখতে হবে। 2 3 সত্য, 2 3 সত্য, আচ্ছা 2 3 সত্য রয়েছে এ নম্বর অপশানে, তার মানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অপশান এ। নেক্সট, 30 নম্বর প্রশ্ন, মত ও যুক্তি, আবারও রয়েছে, বিরোধী দল গণতন্ত্রের অপরিহার্য অঙ্গ। যুক্তি, নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির দ্বারা বিরোধী দলগুলো সরকারকে দায়িত্বশীল করে তোলে। এটার সঠিক উত্তর হবে মত এবং যুক্তি উভয়ই সত্য, অপশান এ, ঠিক আছে, এবং সঠিক ব্যাখ্যা করে। 31 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতে ড্যাশ বর্তমান, সঠিক উত্তর হবে বহুদলীয় ব্যবস্থা বর্তমান। নেক্সট, 32 নম্বর প্রশ্ন, আবারও স্তম্ভ মেলাও। তার আগে বলি, তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় শেষ মুহূর্তে আমাকে অবশ্যই মেসেজ করবে, এবং গ্রুপ রয়েছে, গ্রুপে অবশ্যই জয়েন করবে, আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো, আমি সেখানে তোমাদেরকে নোটস দিয়ে দেবো, ঠিক আছে, যদি দরকার হয় কারো। 32 নম্বর, দেখো কি রয়েছে, রাজনৈতিক দল, কী হবে রাজনৈতিক দল? জনগণের ইচ্ছা প্রতিফলন করে। জাতীয় দল কী হবে? অনেকগুলি রাজ্যে কার্যকর থাকে। নির্বাচন কমিশন স্বচ্ছ এবং স্বাধীন নির্বাচন পরিচালনা। অকালী দল আঞ্চলিক দল। তার মানে এখানে 1 সাথে 3, 1 সাথে 3 একটাই রয়েছে, ডি নম্বর অপশান, কাজে ডি নম্বর অপশান হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে।
ওকে, 33 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন রাজনৈতিক দল ব্যতীত রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করা কষ্টসাধ্য? কে বলেছেন এটা? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যালান বল। আবারও বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ রয়েছে 34 নম্বর, দেখতে পাচ্ছ তোমরা। উড়ি আক্রমণ কবে হয়? উড়ি আক্রমণ, তারপরে রয়েছে রাজকীয় পরিবার হত্যাকাণ্ড, এটা নেপালে হবে, হ্যাঁ, বিয়ের সাথে এক। পুলওয়ামা, এটা 2019। 370 ধারা জম্মু কাশ্মীর, আর উড়ি হচ্ছে 2016। কাজে একের সাথে দুই কোনটা? একের সাথে দুই দুটো আছে। বিয়ের সাথে তিন, এটাও দেখো দুটোতে রয়েছে। সি এর সাথে এ, সি এর সাথে এক, সি নম্বরে রয়েছে, কাজে সি নম্বর হবে সঠিক উত্তর। সি নম্বর হয়ে যাবে প্রশ্নটির সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্ন, পারমাণবিক অস্ত্র প্রসার রোধের চুক্তি কবে সম্পাদিত হয়? এনপিটি যেটা, সঠিক উত্তর হবে কি? এনপিটি স্বাক্ষরিত হয়, পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? আচ্ছা, এক মিনিট, এই প্রশ্নটার অপশান নেই ঠিকঠাক। এটা সঠিক উত্তর হবে 1968 সালে। 1968 সালে এনপিটি স্বাক্ষরিত হয়। কার্যকর হয় 1970 সালে। 1970টা হচ্ছে কার্যকর হওয়ার তারিখ, ঠিক আছে, কার্যকর। নেক্সট আর একটা ক্ষেত্র সমীক্ষা রয়েছে, যে দেখো কি রয়েছে, বলছে ভারত যদিও পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি, তবুও 2008 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ঐতিহাসিক অসামরিক পারমাণবিক চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তির ফলে ভারত অসামরিক ক্ষেত্রে পারমাণবিক জ্বালানি এবং প্রযুক্তিকে কাজে লাগাতে পারে। কেন 2008 সালে ভারতের জন্য এই চুক্তি ঐতিহাসিক হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কী হবে? উত্তর হবে অপশান, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ওকে, অপশান এ, এটি ভারতকে পারমাণবিক অস্ত্রের উন্নতি সাধনের অগ্রাধিকার দেয় বা অধিকার দেয়। নেক্সট আবারও 37 নম্বর প্রশ্নে সত্য মিথ্যা রয়েছে। ভারত এবং রাশিয়ার মধ্যে এক দৃঢ় প্রতিরক্ষা চুক্তি বহমান আছে। এবার কোনটা সত্য মিথ্যা যাচাই করি। রাশিয়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের বিরোধিতা করে? অবশ্যই না, কেননা বন্ধুরাষ্ট্র। প্রায় 70% ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রাশিয়া থেকে যোগান দেয়? সত্য। ব্রহ্মাস মিসাইল ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে হয়েছিল। ভারতের প্রতিরক্ষা এবং কৌশলগত রাষ্ট্র হচ্ছে রাশিয়া। এবার দেখো, আমরা ধরো এরকম মাঝে মধ্যে হতে পারে যে আমরা একটা জানি না, চারটের মধ্যে তিনটে জানি, সেক্ষেত্রে আমরা কি করব? অপশান দেখব। এরকম আমি ধরলাম জানি না, দেখো 2, 4 সঠিক হচ্ছে, এক মিথ্যা হচ্ছে, আমরা কনফার্ম, কিন্তু 3 কী হবে জানি না, তখন আমরা অপশানের সাহায্য নেব। কীরকম? দেখো এখানে 2 এবং 4 কোথায় সত্য রয়েছে? একই সঙ্গে 2 এবং 4 একই সঙ্গে সত্য হতে হবে। 2 এবং 4 একই সঙ্গে সত্য রয়েছে এই নম্বর অপশানে, কাজে এখানে 3 নম্বর এটাও সঠিক। এভাবে আমরা উত্তর করব না জানলে, কেমন? ভুলভাল করব না। নেক্সট 38 নম্বর, 2020 সাল থেকে ভারত এবং চীনের মধ্যে নীতিগত অবস্থানের নাম কি? নীতিগত অবস্থান নাম, আচ্ছা কোথায় হয়েছে এরকম একটা সমস্যা? এখানে কোয়েশ্চেনটা একটু উলটপালট করে দিয়েছে। সঠিক উত্তর হবে এটা গালওয়ান ভ্যালিতে, ঠিক আছে, লাদাখের গালওয়ান ভ্যালি বা গালওয়ান উপত্যকায়। আর 16-17 সাল বললে ডোকলাম হতো। নেক্সট এবার 39 নম্বর প্রশ্ন দেখো। 39 নম্বর প্রশ্ন রয়েছে কালাম ম্যাচিং, একটা স্তম্ভ মেলানো। কি রয়েছে? কুদানকুলাউ প্রকল্প, এটা রাশিয়ার সঙ্গে ভারতের একটা পারমাণবিক গঠনের প্রক্রিয়া নীতি, ঠিক আছে। তারপরে প্রথম আঘাত নয়, ভারতের পারমাণবিক নীতি। কোয়াড অনুশীলন, এটা হচ্ছে ভারতের প্রশান্ত মহাসাগরের সামরিক জোট। মুম্বাই আক্রমণ 2008। তার মানে একের সাথে তিন সি নম্বর অপশানে শুধুমাত্র আছে, কাজে এখানে সি নম্বর অপশান হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট 40 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, মত এবং যুক্তি। গালওয়ান উপত্যকার সংঘর্ষ ভারত এবং চীনের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি করে। হ্যাঁ। উভয় দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। হ্যাঁ, কাজে এটা সঠিক হবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এই ছিল মোটামুটি ধরো 40টা প্রশ্ন। এই টাইপের যদি প্রশ্ন দিয়ে দেয়, কাজেই তোমরা প্রশ্ন দেখে আশা করছি কিছুটা হলে আন্দাজ করতে পেরেছো যে কতটা
টাইম নিয়ে পড়তে হবে, কতটা হার্ড হতে চলেছে। আমি তোমাদের ডিমোটিভেট করছি না, তবে একটু ভালোভাবে যাচাই বাছাই করে পড়াটা উচিত হবে। কেননা যদি কোশ্চেন এরকম দিয়ে দেয় তাহলে কিন্তু সত্যি খুব মুশকিল হয়ে যাবে। কাজেই আমরা একটু এখনও যতটা সময় রয়েছে বুঝে শুনে ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি। যে কোনো হেল্প বা ক্লাসের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। আমাকে তোমরা পার্সোনালি ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, করে জানো, বুঝো এবং সেরকমভাবে অনুশীলন করো। দেখবে তোমরা অবশ্যই সফল হতে পারবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে কোন ক্লাস তোমাদের চাই, কোন ভিডিও দেখতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।